না বিলাস্তরী, কি বলবো সেটাই ভাবা মুশকিল। সোনার দাস, সোনার পাটাতন, সোনার মাস্তুর যখন যথেচ্ছভাবে পয়সা দেশের কল্যাণের জায়গায় নিজের বিলাস ব্যসনে ব্যবহৃত হতে শুরু করলো, হারমেসিস প্রতিবাদ করছে। রাজসভায় দাঁড়িয়ে বলেছিল, ক্লিওপাট্রা, এটা অন্যায়। এ তুমি কি করছো? দেশের কল্যাণের পয়সা তুমি নিজের ভোগের জন্য লাগাচ্ছ। ক্লিওপাট্রার প্রহরীরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো হারমেসিসের উপর। মারতে মারতে যখন তাকে আধমরা করে ফেলেছে, তখন ক্লিওপাট্রা বলে উঠল, ওকে টেনে বাইরে নিয়ে ফেল, আমার সামনে যেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ না করে। হারমেসিস হারিয়ে গেল। এদিকে আরেকটু তো রোম কিন্তু মেনে নেয়নি সিজারিয়ান, যে মূর্তিগুলো সিজার প্রতিষ্ঠা করেছিলেন ক্লিওপাট্রার রাজপ্রাসাদে এবং রোমের রাজপথে। সিজারের মৃত্যুর পরে সমস্তগুলো ধ্বংস হয়ে গেল। রোমের এখন রাজা তিন বীর, মার্ক অ্যান্টনি, অক্টাভিয়াস সিজার এবং লেপাইডাস। অ্যান্টনির উপর দায়িত্ব প্রাচ্যে তথা মিশর। রোমের চেয়ে ক্লিওপাট্রা শক্তি। অ্যান্টনি তার রণতরী নিয়ে এসে উপস্থিত হয়েছে সিগনাস নদী তীরে মিশরের উপকূলে। আহ্বান জানিয়েছে যুদ্ধের। ক্লিওপাট্রা নিমন্ত্রণ করেছে অ্যান্টনিকে তার রণতরীতে প্রতিসভা। সিজার তখন বেঁচে ছিলেন। আমার দিকে অ্যান্টনি একবার তাকিয়ে যেন বলতে চেয়েছিল, ক্লিওপাট্রা, তোমাকে একবার সামনে পেলে দেখে নেব। সর্বনাশ, তাহলে তো মিলেই যাচ্ছে। আপনাকে দেখে নেবে বলেই সম্রাট অ্যান্টনি আসছে মিশর দখল করতে। হ্যাঁ, তাহলে আমরা যুদ্ধ করব। যুদ্ধ? আমরা কি পারবো ওই রোমান বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে? অস্ত্রের সঙ্গে কিসের যুদ্ধ হয় বলতো? কেন অস্ত্রের? অস্ত্রের সঙ্গে গোলাপের যুদ্ধ দেখেছিস কখনো? উদ্দীপ্ত শানিত তলোয়ারের সামনে জীবন্ত তাজা গোলাপের যুদ্ধ দেখেছিস কখনো? মহারানী, আপনি কি অসুস্থতা বোধ করছেন? না, আজ তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি সেই যুদ্ধ। আমার সৈন্যরা সব প্রস্তুত, শুরু হোক সেই যুদ্ধ।
আমি দেখছিলাম ভেনাসকে, অর্থাৎ স্বর্গ থেকে কখন ছেলে মেয়ে বুঝতে পারলাম না। এটা পৃথিবী, এখানে প্রতিটি মানুষের খিদে পায় সম্রাট। আবার এত সুস্বাদু হয়? ভারতবর্ষ বলে একটি দেশ আছে, সেখানে আমার এক বন্ধু ইন্দ্রাগ্নি দত্ত আমার জন্য এরকম সুগন্ধি মশলা করে। এত সমারোহ, মনে হচ্ছে এই দাঁড়, এই পাটাতন, এই সবই সোনা। হ্যাঁ, এমন সামনের ওই বৈঠাগুলো আর দূরে যে নৌযানগুলো দেখছেন ওইগুলো সবই সোনা। আশ্চর্য, আর এখন থেকে এই সব মার্কাস অ্যান্টনি আশ্চর্য। আপনার কি দেখছেন সম্রাট? মিশর কন্যা ক্লিওপাট্রার এই প্রথম উপঢৌকন গ্রহণ করুন। বাহ, অসাধারণ! কোথায় পেলেন? সারা শরীরে মনেই যেন লহরী তুলছে, মেজাজের তালে বইছে খুশির ফোয়ারা। এর দাম কত বলুন তো? যতটা পারি বাড়িয়েই বলি, 1 লক্ষ মুদ্রা। এর চেয়ে 10 গুণ বেশি সম্রাট। হ্যাঁ, এ হলো নীল নদের দেশ মিশর, আমার মিশর। আচ্ছা, আপনি হঠাৎ আমাকে ষড়যন্ত্রী ঠাউরে বসলেন কেন বলুন তো? থাক না সব কথা, আপনি কেন বলুন না? তাহলে সত্য কথাটাই বলি। পূবের এই দেশগুলো দেখার দায়িত্ব শুধুমাত্র আমার উপর, আর সে দেশের মধ্যেই যখন মিশর তার অপরিসীম মমি সম্পদ, আমি ভাবছিলাম যে দেশটাকে স্বাধীন না রেখে স্বয়ং ক্লিওপাট্রাকে হত্যা করে। ক্লিওপাট্রা, আমি জানি আপনারা রোমানরা সকালে বিকেলে আমার নামে গালমন্দ করে আপনাদের দৈনিক কাজ শুরু করে। সিজার আমাকে ভালোবেসেছিল, আমিও তাকে। ভালোবাসা কি অন্যায়? আমার আর সিজারের পুত্র সিজারিয়ান। আর যদি আমি দাবি করি রোমের সিংহাসনের ন্যায্য দাবিদার আমার আর সিজারের পুত্র সিজারিয়ান। না, সিজার ছিলেন নিঃসন্তান, আর তাছাড়া তার কোনো সন্তান ছিল না। সিজারের ইতিহাসে পর্যন্ত তার কোনো নাম নেই। বাহ, সিজার তুমি নিঃসন্তান আর ক্লিওপাট্রা তুমি মাতা। সিজার তুমি আমার মূর্তি বসালে তোমার গৃহে অভ্যন্তরে, কিন্তু নিজের সন্তানের কথা বলে এক বর্ণ লিখলে না। বা হায় হায় সন্তান দায়বদ্ধ জাতি, হায় না সমাজ। আমি অভিশাপ দিচ্ছি, একদিন এই সিজারিয়ানদের মতো মানুষদের হাতেই আপনাদের গোটা পৃথিবী নত হবে। ক্লিওপাট্রা, ক্লিওপাট্রা, আপনি শান্ত হন। শান্ত, সমস্ত শান্ত হয়ে যাবে। আমি আজই সিগনাস নদীতে ঝাঁপ দিয়ে আমার অন্তরের সমস্ত জ্বালা মেটাবো। রইল পরে আপনার মিশন। চলি। ক্লিওপাট্রা, আপনি কি করতে যাচ্ছেন? ক্লিওপাট্রা, ছাড়ুন সম্রাট, রইল পরে আপনার।
কে সম্রাট? কোন সম্রাট নয়, আমি একটা মানুষ, শুধু অ্যান্টনি নামের একটা মানুষ। একটা ক্লিওপেট্রা নামের মানুষকে জীবন্ত সে দেখতে চায়। এখানে রোম সম্রাটের কোনো জায়গা হবে না, কোনো জায়গা নেই। আমি অনেক দেশ জয় করেছি, দেখেছি তার তীর, কিন্তু কোনোদিন তো তার নীড় দেখতে পাইনি যেখানে একটুখানি আশ্রয় পাওয়া যায়। আমি তো তোমার চোখেই দেখতে পেয়েছি আমার সেই আশ্রয়ের জায়গা। বলো তুমি, বলো দেবে আমাকে একটুখানি আশ্রয়? আমি সম্রাট নই, আমি একটা মানুষ, মানুষ স্বাভাবিক প্রাণীর চাহিদার কেউ। বলো তুমি দেবে আমাকে একটুখানি আশ্রয়? বলো। আমি আপনার কথার কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। জানি তুমি বুঝবে না, জানবে না, কারণ তোমরা রাজা রানীরা কবে মানুষ ছিলে যে বুঝবে? ক্লিওপেট্রা বেরিয়ে এসো, তাকিয়ে দেখো ওই আকাশের নিচে, জলের মধ্যে তারারা কিন্তু আজও তারা। তাই তো তার কত উজ্জ্বল এখনো, সবাই তাদেরকে ভালোবাসে। আর আমরা ওই তারাদের মতো হতে গিয়ে নিজেদের একটু একটু করে ঘষতে মাঝতে একটা সময় নিজেরাই ফুরিয়ে যাচ্ছি। বলো, একটা সময় নিজেরাই ফুরিয়ে যাচ্ছি। আপনি কি ক্লান্ত? আপনি একটু বিশ্রাম নিন। ওই যে শয্যা। বিশ্রাম? এ তো তোমার সেই বৈভবের নেই, আমাদের নেই। আমি অ্যান্টনি, আমি সারাটা রাত এখানে বসেই কাটিয়ে দিতে পারি। কিন্তু ক্লিওপেট্রা, তুমি আমার দিকে ওই চোখে কেন তাকালে বলতো? আর তাকালেই যদি, তাহলে সবকিছু ছেড়ে দিয়ে তুমি কেন আসবে না আমার কাছে? বলো, কেন বসবে না আমার পাশে, আমার ভীষণ পাশে? বলো বলো, কেন বসবে না? কেন আসবে না আমার কাছে? বলো, তুমি বলো। এসব কি বলে গেল? আমি তো এর অর্থ কিচ্ছু খুঁজে পাচ্ছি না। কেন তুমি বসবে না? কেন আসবে না? আমার ভেতরটা তোলপাড় করছে। কোথায় হারিয়ে যাচ্ছে মিশরের সীমানা, রোমের সীমানা। ও অ্যান্টনি, তুমি শেষমেশ আমার কলচেটা ধরেই টান দিলে। তাহলে তো ক্লিওপেট্রা এবার সত্যি সত্যি ঢুকলো। অ্যান্টনি, মিশর, আমার মিশর, আমার মিশর। আমি কিছু বুঝতে পারছি না, সব কিছুকে উপেক্ষা করে শুধু একটাই নাম আসছে, মার্কাস অ্যান্টনি। অ্যান্টনি, তুমি কি করলে? অ্যান্টনি, 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 অ্যান্টনি। হচ্ছেটা কি যাচ্ছেনটা কোথায়? আবার সব পথ যেখানে গিয়ে শেষ হয় ওই রোম। তাছাড়া আবার কি বুঝলেন, একটা দেশে তিনটে রাজা, একটা খিটকে, একটা অবধ, আরেকটা হলো পাগল। ঠিক বলেছেন, পীড়িত পাগল। যাবে
যাবে এবার দেশে যাবে। হলোটা কি বলবেন তো? কি হলো? ওই পম্পির ছেলে সৈন্য সামন্ত জোগাড় করে রোম আক্রমণ করলো বলে, আর ওদিকে একজন দিওয়ানা ক্লিওপাট্রাকে বুকে নিয়ে নীল নদে চিৎ সাঁতার কাটছে। উফ, আপনি ওই অ্যান্টনির কথা বলছেন? ও তো একটা পাগলা প্রেমিক কোথাকার, আর পাগল না হলে কেউ প্রেম করে না। অ্যান্টনি যখন আসতে চাইছে না তো থাক না, তা হবে না, জোর করে এখানে আনবি। তিনজনই আজকে রাজসভায় থাকবে, কি জানি কি হয়। যত নষ্টের গোড়া ওই ক্লিওপাট্রা। তো ঠিক বলেছেন, ওই যত নষ্টের গোড়া ওই ক্লিওপাট্রা। আরে অ্যান্টনিকেও বলি হয়। আরে বাবা, গেলি দেখলি থাকলি দু চারদিন ফুর্তি ফাট্টা করলি, সব রাজা রাজা যা করে আর কি, তারপর ফিরে আয় রোমে। না, ওই যে কি যেমন ওই ক্লিওপাট্রা না, একটা ফাত্রা মেয়ে ছেলে, বুঝলেন? একটা ফাত্রা মেয়ে ছেলে। ফাত্রা নয়, পাটরা। আমি বলছি ফাত্রা, আমি বলছি পাটরা, আমি বলছি ফাত্রা ফাত্রা ফাত্রা, আমি বলছি পাটরা পাটরা পাটরা। দেখুন আপনি তখন থেকে আমার মাথাটা কেমন যেন গরম করে দিচ্ছেন। চল চল, কি ফাত্রা না কি পাটরা? মহান সম্রাট অক্টোবাস সিজার, মহামান্য মার্কাস অ্যান্টন, আমি অন্যতম সম্রাট লেপাইডাস সবার সামনে ঘোষণা করছি, ভূতপূর্ব সম্রাট পম্পির পুত্র পম্পাইয়াস সাইপ্রাসের ওপরে ক্রমশ শক্তি বৃদ্ধি করে রোম আক্রমণ করবার পরিকল্পনা করছে। এই অবস্থা অখণ্ডতা বজায় রাখবে, অবিলম্বে কিছু একটা করা দরকার। মহান সেনাগণ আশা করি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হবে। অবিলম্বে যুদ্ধের আয়োজন করুন এবং আক্রমণের দিন পান আজই নির্ধারণ করুন সম্রাট। মহামান্য অক্টোবিয়াস সিজার, এই সবাই যখন আপনার সবকিছু অবগত আছে, আপনিই জানান পরবর্তী সিদ্ধান্ত। মহামান্য সম্রাট লেপাইডাস, মহামান্য সম্রাট মার্ক অ্যান্টনি, মহামান্য সেনেটরগণ এবং আমার রোমের প্রিয় অধিবাসী। হ্যাঁ, একথা ঠিক, সমস্ত বিষয় সিদ্ধান্ত আমরা আজই নেব। কিন্তু মহামান্য সেনেটরগণ, আপনাদের একটা কথা নিশ্চয় সকলের জানা, সম্রাট জুলিয়াস সিজার রোমের একজন সর্বশক্তিমান সম্রাট ছিলেন। তিনি কিন্তু প্রাণের চাইতেও তার রোমকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। আর দেখুন, রোমের প্রতি তার এই ভালোবাসা কারণের জন্য পম্পির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। মহামান্য সেনেটরগণ, আপনারা কিন্তু একথাও জানেন, পম্পি কিন্তু সম্রাট জুলিয়াস সিজারের শ্বশুর মশাই ছিল। কিন্তু তাতে কি হয়েছে? সম্রাট জুলিয়াস সিজার পম্পিকে রোম থেকে বিতাড়িত করেছিলেন, এমনকি মিশরের রাজা টলিন তার সাহায্য নিয়ে পম্পিকে হত্যা পর্যন্ত করেছিলেন। কারণ রোমের অখণ্ডতা বজায় রাখতে গেলে সেটা অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু সেদিন আমার জ্যাঠা সম্রাট জুলিয়াস সিজার একটি চরম রাজনৈতিক ভুল করেছিলেন, যার জন্য কিনা আমাদের আজও ভুগতে হচ্ছে। তার সেদিন উচিত ছিল পম্পির পরিবারকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে ফেলা, আর এটাই তো রাজনীতির মূল কথা। যা হবার তা তো হইল। এখন পম্পির বিদ্রোহী পুত্র পম্পাসকে ধ্বংস করবার জন্য রোমের মহান বীর মার্ক অ্যান্টনিকে দায়িত্ব দেওয়া হোক এই সেনেট সভায়, এটাই আমার অনুরোধ। মহামান্য সম্রাট মার্ক অ্যান্টনি, পম্পির বিদ্রোহী পুত্র পম্পাসকে ধ্বংস করবার জন্য যে যুদ্ধের আয়োজন তার দিন ঘোষণা আপনি এই সভায় নিশ্চয়ই করবেন। মহামান্য সম্রাট অক্টাভিয়াস, মহামান্য সম্রাট লেপাইডাস এবং রোমের সম্মানীয় সেনেটরগণ, আপনাদের বিচার বুদ্ধিকে কিছু সময়ের জন্য ধার নিয়েই বলি, এই সমর অভিযানের এত বিলম্ব না করে অনেক আগেই এটা করা উচিত ছিল। হ্যাঁ, আমি মিশরে ছিলাম, এটা ঠিকই, কিন্তু এই বিলম্বে যদি রোম আক্রান্ত হতো তাহলে কি সমস্ত দোষ আমার উপরেই চেপে বসতো না? আপনারা বলুন, নাকি আমি ধরে নিতে পারি যে আমাকে দোষারোপ করার জন্যই পম্পাইয়াসকে এতটা বাড়তে দেয়া হয়েছিল? বারে বারে কিন্তু মিশরে দুধ পাঠানো হয়েছিল,
কিন্তু সেখান থেকে কিন্তু আপনাকে ফেরত আনানো যায়নি মার্ক অ্যান্টনি। আমাদের কাছে খবর আছে মহাবী ক্লিওপাট্রার বাহুবন্ধনে আপনি আবদ্ধ ছিলেন। রোমের প্রতি আপনার দায়িত্ব এবং কর্তব্য সচেতন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আপনার মতো একজন সেনেটারকে পাননি, এটা মহামান্য জুলিয়াস সিজারের খুব দুর্ভাগ্য। আপত্তিকর, অত্যন্ত আপত্তিকর মন্তব্য। এটা মহামান্য সম্রাট জুলিয়াস সিজারের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। মনেও নয় মার্ক অ্যান্টনিকে প্রমাণ দিতে হয় না জুলিয়াস সিজারের প্রতি তার ভক্তি এবং ভালোবাসা। আপনারা জানবেন জুলিয়াস সিজারের মৃত্যুর পর ব্রুটাসের নেতৃত্বে সারা রোমের জনগণকে একত্রিত করে সিজারিজম প্রতিষ্ঠা করায় এই মার্ক অ্যান্টনির কি ভূমিকা ছিল? বলুন বলুন, আপনারা কি সেটা ভুলে গেলেন? আর তাছাড়া আপনারা এও জানেন যে প্রাচ্যের ওই দেশগুলো দেখার দায়িত্ব শুধুমাত্র এই মার্ক অ্যান্টনির উপর, আর মিশর তারই অন্যতম দেশ। মিশরটি রোম আক্রমণের পরিকল্পনা করছিল। আক্রমণ আক্রমণ আর আক্রমণ। আক্রমণ ছাড়াও তো পৃথিবীতে আরো অনেক কিছু করার থাকতে পারে, যেমন সে কথা মার্ক অ্যান্টনি এই জনসমক্ষে বলে